18 বছর বয়সে আমার চাচাতো বোনের সাথে নোংরামি করার কারণে বাবা মা আমাকে রাগ করে বিদেশ পাঠিয়ে দেয়। বিদেশ আসার পরে লেখাপড়া করে আমি এখানে সেটেল হয়ে যাই। নিজেকে এমন ভাবে তৈরি করি আমি যদি কখনো দেশে যাই আমি যেন আমার চাচাতো বোনকে বিয়ে করতে পারি। আমি বিদেশ থাকলেও লিজা দেশে কি করে না করে আমি সবসময় খেয়াল রাখি। কিন্তু হঠাৎ আজকে জানতে পারলাম আমার পরিবার আর লিজার পরিবার মিলে লিজাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ছেলেপক্ষ লিজাকে আজকে দেখতে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে তার এঙ্গেজমেন্টে রিং পরিয়ে যাবে। কথাটা শুনে অবাক হয়ে গেলাম। এদিকে আমি কিছুই জানি না। আমার যখন 10 বছর বয়স লিজার তখন জন্ম হয়। ছোটবেলা থেকে আমি লিজাকে খুব পছন্দ করতাম। আমার যখন 18 বছর বয়স লিজার তখন 8 বছর বয়স। এদিকে লিজা প্রায় সময় আমার কাছে আসতো চকলেট নেওয়ার বাহানায়, আর আমি তখনই ওর কপালে একটা চুমু দিয়ে দিতাম। এই ব্যাপারটা জানাজানি হয়ে যায়। এরপর আমার পরিবার রাগারাগি করে আমাকে বিদেশ পাঠিয়ে দেয়। আজ আমি 12 বছর পর দেশে যাচ্ছি। দুপুর 2টায় ফ্লাইট আমার। এতদিনে লিজা বড় হয়ে গিয়েছে। ওর বয়স প্রায় 20 বছরের মতো। ছোটবেলায় লিজা দেখতে খুব সুন্দর ছিল, এখন কেমন হয়েছে জানি না। আমি যে দেশে ফিরে এসেছি এটা আমার বাবা মা কেউ জানে না। আমি যে আমেরিকাতে কি পরিমাণে সেটেল আর আমার অবস্থান কেমন আমার বাবা মা এটার কিছুই জানতো না। আমেরিকা আমার একটা কোম্পানি আছে যেখানে 2 লাখের উপরে মানুষ জব করে। আমি যখন দেশে ফিরলাম আমার একটা পার্সোনাল গাড়ি আমাকে নিতে আসে। বাসায় যেতে যেতে প্রায় 5টা বেজে যাবে। আমার গাড়িটা যখন প্রায় আমার গ্রামের কাছে চলে এসেছে তখনই একটা মেয়ে এসে আমার গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করে। মেয়েটা একটা নীল রঙের শাড়ি পরা ছিল, মনে হচ্ছিল মেয়েটার বয়সটা অনেক কম। মেয়েটা লম্বা, ফর্সা, ঘন কালো মাথার চুল ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমি ড্রাইভারকে বললাম মেয়েটাকে তুমি হসপিটালে নিয়ে যাও। এটা বলে আমি গাড়ি থেকে নেমে গেলাম যে এতটুকু রাস্তা আমি হেঁটেই যাবো একা বাড়িতে। আমি যখন বাড়িতে যাই আমার আব্বু আম্মু আমাকে দেখে তো অবাক। ওনারা ভাবতেই পারেনি যে আমি এই সময় বাড়িতে আসবো। আর এইদিকে লিজাকে দেখা লোকগুলো ড্রয়িং রুমে বসে। আমি রুমের ভিতরে ঢুকে চিৎকার শুরু করে দিলাম, তোমরা নাকি লিজার অন্য জায়গায় বিয়ে দিচ্ছ? এগুলো কি শুনতেছি আমি? আর কার কাছ থেকে তোমরা পারমিশন নিয়েছো লিজার বিয়ে দিতে? তোমরা কি জানো না লিজাকে আমি অনেক ভালোবাসি? আর এটা জানা বোঝার পরেও তোমরা অন্য জায়গায় বিয়ে দিচ্ছ? রুমের সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলে পক্ষের মানুষ তখন বলল, আপনারা কি আপনাদের মেয়েকে বিয়ে দিবেন না আমাদেরকে ডেকে এনেছেন অপমান করে? আমার বাবা তখন আমার দিকে সামনে এগিয়ে এসে দাঁতে দাঁত লাগিয়ে বলল, কি যোগ্যতা আছে তোর লিজাকে বিয়ে করার? ওই মুহূর্তে চাচি উপর থেকে চিৎকার করে বলতেছে, লিজা তো ঘরে নেই। কিছু একটা চিঠি লিখে লিজা কোথায় যেন চলে গিয়েছে। আমি তখন ভাবতেছিলাম লিজা কোথায় গেল, কার সাথে গেল? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে লিজা কারোর সাথে পালিয়ে যেতে পারে। আর লিজা যাবে বা কোথায়? আর তখন পাত্রপক্ষের মানুষেরা একে অপরের সাথে ফিসফিস করে কথা বলতেছিল, কিছুটা বিরক্ত আর অপমান বোধ মনে করতেছিল। আমি তখন চিৎকার করে বললাম, তোমরা জানো না লিজা কোথায় গিয়েছে, কার সাথে গিয়েছে? আমার বাবা তখন রেগে এসে আমার সামনে আবারও বলে, তুই এগুলো করার জন্য দেশে আসছিস আর তুই এগুলো করেছিস? তুই লিজাকে বিয়ে করবি এই কথা তুই কি মুখে বলিস? তোর মতো একটা বদমাইশ ছেলের কাছে লিজাকে আমরা বিয়ে দিব? আমি তখন ঠান্ডা গলা আব্বুকে বললাম, আব্বু আমি লিজাকে শুধু বিয়ে করার জন্য আমেরিকায় যেয়ে যে কি যে করেছি আপনাদের ধারণারও বাহিরে। আমেরিকা আমার একটা কোম্পানি আছে যেখানে 200-এর বেশি মানুষ কাজ করে। আমি শুধু লিজাকে পাওয়ার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আমার কথা কেউ বিশ্বাস করতে পারছিল না। এরপরও আমার বাবা আমাকে বিশ্বাস আর আমার উপর থেকে রাগ উঠলো না। এরপর আমার চাচি কান্না করতে করতে বলল, লিজা দুপুর থেকেই ঘরে ছিল না, শুধু একটা চিঠি লিখে কোথায় যেন চলে গিয়েছে। চাচির কথা শুনে আমার আবারও বুকটা কেঁপে উঠলো। চাচির কাছে বললাম, দেখি চাচি চিঠিটা খুলে আমি পড়তে লাগলাম। লিজা লিখেছে, আমি নিজে নিজেই সিদ্ধান্ত নিলাম আমি কাউকে ভালোবাসি না, আবার কাউকে বিয়ে করতে চাই না। আমার স্বপ্নটা একটু আলাদা। তোমরা কেউ আমাকে ভুলেও খোঁজারও চেষ্টা করো না। চিঠিটা পড়া মাত্র আমি থমকে গেলাম। ভিতরে আমার আগুন জ্বলতেছিল আর মনে মনে ফিসফিস করে বলতেছিলাম, লিজা তুই কোথায় গেলি? এদিকে পাত্রপক্ষ উঠে যেতে লাগলো। তারপর পাত্রপক্ষ বলে গেল, আপনার আগে আপনাদের নিজেদের মেয়েকে ঠিক করেন, তারপর অন্য ছেলেদের সাথে বিয়ে দিবেন। তখনই আমি ভাবলাম আমার একটা কিছু করতে হবে, তবে এখনই। তখনই আমার কাকতালীয় ভাবে মনে পড়লো দুপুরে যে একটা মেয়ে আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল, মেয়েটার খবর কি? আমি লিজাকে অনেকদিন দেখি না, মনে হচ্ছিল ওইটাই মনে হয় লিজা, তবে এটা আমার ধারণা ছিল, আমি প্রকাশ করিনি। পকেট থেকে ফোনটা বের করে ড্রাইভারকে ফোন দিলাম, আচ্ছা যে মেয়েটা দুপুরে আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল মেয়েটার কি অবস্থা? ড্রাইভার বললেন, তেমন কিছু হয়নি, হালকা চোট লেগেছে। মেয়েটা এখন হসপিটালেই আছে, ডক্টরের কেবিনে। মেয়েটার নাম এখন এন্ট্রি করা হবে। আমি কারো কথা তোয়াক্কা না করে দ্রুত গতিতে নিজে ড্রাইভিং করে গাড়ি চালাতে শুরু করলাম। যাওয়ার আগে মা বললো, এখন তুই কোথায় যাবি? তখন ধীর গলায় আমি বললাম, আমার লিজাকে আনতে যাচ্ছি। তখন সবাই অবাক হয়ে গেল। আমি তখন ভাবতেছিলাম, নীল শাড়ি পরা মেয়েটা কি সত্যি আমার লিজা? গাড়ি চলছে দীর্ঘ গতিতে, জানালার বাহিরে রাত নেমে এসেছে। রাস্তা কিছুতেই জানি কমতে চাচ্ছে না। আমার বুকের ভিতর তো আগুন জ্বলতেছে। ড্রাইভারকে বললাম, 1 মিনিটও দেরি করা যাবে না, তাড়াতাড়ি চালা। মাথায় আমার একটা কথাই ঘুরতেছিল, ওই নীল শাড়ি পরা মেয়েটা কি সত্যি আমার লিজা? আর লিজার সাথে কি আমার এইভাবে দেখা হলো? আর আমি কি ওকে এভাবে ফিরে পাবো? এটা ভাবতে ভাবতে হসপিটালের সামনে আমার গাড়ি এসে দাঁড়ালো। হসপিটালের সামনে গাড়িটা দাঁড়ানো মাত্রই আমি কিছু না ভেবে দৌড় দিয়ে ভিতরে গেলাম। রিসেপশনে যে জিজ্ঞাসা করলাম, বিকালে যে একটা মেয়ে নীল শাড়ি পরে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে এসেছিল
মেয়েটা এখন কোথায়? রিসেপশনের মহিলা ফাইল ঘেটে বললেন 204 নম্বর রুমে আছে। আমি সিঁড়িতে উঠতে লাগলাম। মনে হচ্ছিল আমার প্রতিটা গতি আমার অতীত আর বর্তমান নিয়ে খেলা করছে। এরপর যখন আমি 204 নাম্বার ক্যাবিনের সামনে আসলাম, জোরে জোরে শ্বাস নিলাম। বুকের ভিতরে কেমন যেন লাগছিল, হাত পা আমার কাঁপতেছিল। বুকে সাহস নেই দরজাটা খুললাম। দরজা খুলতেই দেখি নীল রঙের শাড়ি পরে একটা মেয়ে বেডে শুয়ে আছে, ঘন লম্বা কেশ। দেখে যেন আমার বুকের মধ্যে বজ্রপাত হচ্ছে। আরে এটা তো লিজা। আমি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। যার জন্য এত অপেক্ষা, যার জন্য এত কষ্ট, যার জন্য এত বছরের প্রহর গোনা, সবকিছু মিলিয়ে আমি নিস্তব্ধ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আমি শুধু লিজার দিকেই তাকিয়েছিলাম। আমার চোখ দুটো ভিজে উঠলো। এরপর লিজাও আস্তে আস্তে চোখ খুলতে লাগলো। যখন দুজনের চোখ দুজনের দিকে পড়লো, মনে হয় সময়টা থমকে গেল। লিজার চোখে ছিল অশ্রু, ঠোঁটে হালকা একটু হাসি। আমি তাড়াতাড়ি ওর কাছে যেয়ে বসলাম। হাত ধরে বললাম, লিজা তুই কোথায় পালিয়েছিলি? তখন লিজা বলল, ভাইয়া আপাতত আমি কাউকে বিয়ে করতে চাই না। আমি নিজের মতো করে বাঁচতে চাই, আর আমি তোকেও কষ্ট দিতে চাই। ওর কথাটা শুনে আমার বুকটা হাহাকার হয়ে উঠল। লিজা তুই কি বলিস? কষ্ট? তোর জন্য আমি 12টা বছর অপেক্ষা করেছি। আমেরিকার মতো জায়গায় আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি, আর আমি এত কিছু করেছি শুধু তোকে পাওয়ার জন্য। আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে অনেক ভালো রাখবো। লিজার চোখটা তখন ভিজে উঠলো। লিজা তখন চোখ নামিয়ে নিল। ওর চোখ দিয়ে গড়গড়িয়ে পানি পড়ছিল। তখন বলছিল, আমাদের পরিবার তো এই সম্পর্ক কখনো মেনে নেবে না, আর আমি কারো মান সম্মান নষ্ট করতে পারবো না। আমি তখন বললাম, পরিবার মেনে নিবে কিনা সবকিছু আমি তুই শুধু বল তুই আমার কথায় চলবি। লিজা কিছুই বলল না। লিজার চোখে ভয়, দ্বিধা আর হাজারো প্রশ্ন, কৌতূহল ওর চোখে ছিল। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম। ইচ্ছা করতেছিল এই হাতটা আমি আর কখনোই ছাড়বো না। তখনই রুমের দরজাটা খুলে গেল। আমার বাবা, আমার পরিবারের লোকজন সবাই জমাট বেঁধে গেল। লিজার হাত ধরা দেখে আমার বাবার চোখ দিয়ে আগুন ঝরছিল। বাবা সামনে এসে রেগে বলল, তুই কেন লিজার হাত ধরে? তোর মতো বাজে ছেলের সঙ্গে লিজাকে কখনো বিয়ে দিব না। হসপিটালে তখন একটা থমথমে পরিবেশ সৃষ্টি হলো। বাবা চিৎকার করে বলছিল, তোর অপরাধ কিন্তু আমি এখনো ভুলিনি। তোর মতো বাজে ছেলের সঙ্গে আমার মেয়ে লিজাকে আমি কখনোই বিয়ে দিব না। তখন আমি বাবাকে বললাম, হ্যাঁ আমি ভুল করেছি, আর এই ভুলের জন্য আমি 12 বছর নির্বাসনে ছিলাম। আর ওই দিনের ভুলের জন্য আজ আমি প্রতিষ্ঠিত। ওই ভুলের জন্য যদি আমি অপরাধী হয়ে থাকি, আজকে আমার সাকসেসের জন্য আপনার গর্ব করা উচিত। আমি লিজাকে প্রমাণ করেই ছাড়বো যে আমি লিজার যোগ্য। সবাই চুপচাপ দাঁড়িয়ে ছিল। পুরো ঘরটাই যেন নীরবতা নেমে আসলো। তারপর লিজা বলল, সত্যি তুমি আমার জন্য এত কিছু করেছো? আমি তখন বললাম, হ্যাঁ আমি তোর জন্য সবকিছু করতে পারি। এরপর আমরা দুইজন দুইজনের দিকে তাকিয়ে রইলাম। তারপর বুঝলাম এখান থেকে আমাদের লড়াই শুরু। এই লাইভ স্টোরিটা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।